ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকের আমি এই ভিডিওতে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিএ অনার্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাধীনতা সম্পর্কে রুশোর ধারণা আলোচনা করব। এই প্রশ্নটি আজকে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। চলো এবার আমরা প্রশ্নটির মূল আলোচনায় ফিরে যাই। দেখো, স্বাধীনতা সম্পর্কে রুশোর ধারণা, রুশোস কনসেপ্ট অফ ফ্রিডমস আলোচনা করো। এই প্রশ্নের ভূমিকাটা তোমরা দিতে পারো, আর ঐতিহাসিক প্রেক্ষাপট না দিলেও চলবে। দেখো, প্রথমে দেবে তোমরা মানুষের প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণা। রুশো মানুষকে প্রকৃতিগতভাবে ভালো বলেই মনে করেন এবং বিশ্বাস করেন এই সমাজ ও সভ্যতা মানুষকে মন্দ করেছে। নতুন সভ্যতা ও সংস্কৃতি যে মানুষের জীবনে সচ্ছলতা এনেছে, সম্ভোগ এনেছে, একথা তিনি স্বীকার করেন। কিন্তু তিনি বিশ্বাস করেন না নতুন সমাজ ও সভ্যতার গুণে মানুষ তার মনুষ্যত্বকে ফিরে পেয়েছে। রুশো বিশ্বাস করেন যে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলাবদ্ধ। তিনি বলেছেন, ম্যান হ্যাজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেইন। বুঝছে? অর্থাৎ মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলাবদ্ধ। তারপরে দেখো, তিনি বিলাপ করেন সেই হারানো রাজ্যের জন্য যে রাজ্য ছিল মর্তের স্বর্গ, অর্থাৎ ন্যাচারালিস্টিক এডেন। যেখানে মানুষ অল্পেই সন্তুষ্ট, সেখানেই তার ন্যূনতম প্রয়োজন সে মেটাতে পারে। যে রাজ্যে মানুষ শুধু সম্পদ ও সুনাম অর্জনের জন্য ছোটে না, এই পর্বে মানুষের উপর মানুষের পীড়ন নেই, অন্যের প্রতি ঈর্ষা নেই। এইখানে প্রত্যেকের বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহ করবার, বাসস্থান বানানোর স্বাধীনতা আছে এবং এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে না। তারপরে তো প্রকৃতির রাজ্যের ধারণা। মানুষ প্রকৃতির রাজ্য ত্যাগ করে রাষ্ট্রীয় সমাজ গঠন করে, কারণ প্রকৃতির রাজ্যের মধ্যে কিছু অসুবিধা দেখা দেয় অসাম্য, বৈষম্য, নীতিহীনতা। এই রাষ্ট্রীয় সমাজে মানুষের চিন্তা ভাবনা বৃদ্ধি পায়, তার অনুভূতি আরো উন্নত ও পরিণত হয়, সামগ্রিকভাবে তার আত্মা উচ্চতা লাভ করে। রুশোর কথা এখানে তার মানুষ অল্পে সন্তুষ্টই থাকে না বা বোকা পশু হয়ে, কি বলেছে, লিমিটেড অ্যান্ড স্টুপিড অ্যানিমালস থাকে না, পরিণত হয় বুদ্ধিমান ও সত্যিকারের মানুষ। তারপর মানে দেখো, সাধারণ ইচ্ছা ধারণা। সাধারণ ইচ্ছা ধারণায় তোমরা দেবে, রুশো এমন কোনো সমাজের কথা বলতে চাননি যেখানে মানুষের উপর নিয়ন্ত্রণ থাকবে না, কিন্তু এই নিয়ন্ত্রণ হবে বৈধ এবং মানুষের স্বাধীনতার সঙ্গে সঙ্গতি রেখেই স্থাপন করা হবে। রুশো তার সাধারণ ধারণার মাধ্যমে এই স্বাধীনতা ও নিয়ন্ত্রণের মধ্যে দ্বন্দ্বের নিরসন করতে চান। রুশোর মতে মানুষ প্রকৃতির রাজ্যে যে স্বাধীনতা ও ক্ষমতা ভোগ করত, তা সবই সমর্পণ করে সকলের যৌথ ব্যক্তিত্বের কাছে, যাকে তিনি বলেছেন সাধারণ ইচ্ছা। কিন্তু সবকিছু সমর্পণ করেও সে কিছুই হারালো না, কারণ সে কোনো ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে নিজের সবকিছু সমর্পণ করেছিল তাদের সকালের সম্মিলিত শক্তির কাছে। সুতরাং ব্যক্তি হিসেবে সে যা হারালো, সমগ্রের অংশীদার হিসেবে সবটাই সে ফিরে পেল। ফলে সার্বভৌম সাধারণ ইচ্ছার অধীনতা স্বীকার করেও প্রত্যেক ব্যক্তি স্বাধীনই হোক থেকে গেল। প্রাকৃতিক পরিবেশের স্বাধীনতা ও অধিকার সাধারণ ইচ্ছার নিকট সমর্পণ করে ব্যক্তি রাজনৈতিক স্বাধীনতা ও অধিকার লাভ করল। সুতরাং সবকিছু সাধারণ ইচ্ছার নিকট সমর্পণ করেও তারা নিঃস্ব হলো না। অন্যভাবে বলা যায়, সাধারণ ইচ্ছার অধীনে নিজেকে স্থাপিত করে ব্যক্তি একদিকে যেমন তার অবাধ অধিকার ও স্বাধীনতা হারিয়েছিল, অন্যদিকে তার পরিবর্তে লাভ করেছিল রাজনৈতিক স্বাধীনতা এবং তার সবকিছুর সামাজিক স্বীকৃতি। তারপর দেখো, সমাজ নিরপেক্ষ স্বাধীনতার ধারণা।
এই পয়েন্টে দেখো, সমাজ নিরপেক্ষ স্বাধীনতা বা নিয়ন্ত্রণ বিহীনতা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী বুর্জোয়া স্বাধীনতার বৈশিষ্ট্য। এই ধরনের স্বাধীনতাকে রুশো কখনোই স্বাধীনতা বলে স্বীকার করতে চাননি। তিনি যে স্বাধীনতার কথা বলেছেন তার উপলব্ধি ঘটে কেবলমাত্র সমাজের মধ্যে। তাই রুশো বক্তব্য ছিল, সমাজকে মুক্ত করেই সমাজের মধ্যে ব্যক্তির মুক্তি সম্ভব, এবং তা করার উপায় হলো রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ। প্রকৃত স্বাধীনতা তখনই উপলব্ধি করা যায় যখন কর্তৃত্বের সঙ্গে স্বাধীনতা কোনো বিরোধ থাকে না। ব্যক্তি স্বার্থ যদি সমষ্টি স্বার্থের বিরোধী হয়, তাহলে সেক্ষেত্রে তিনি ব্যক্তিগত সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছেন জনগণের সম্মিলিত শক্তির হাতে। ব্যক্তিগত সম্পত্তির ধারণা, এই পয়েন্টে রুশোর আদর্শ রাষ্ট্রের ব্যক্তিগত সম্পত্তি থাকলেও সাধারণের ইচ্ছার বিরুদ্ধে সেই সম্পত্তি পরিচালন ক্ষমতা শাসকের নেই। রুশোর বক্তব্য এটাই যে জনগণ নিষ্ক্রিয় হলে কৃতদাস থেকে তাদের মুক্তির কোনো পথ নেই। স্বাধীনতার জন্য তাদের রাজনীতিতে সক্রিয় হতে হবে। প্রসঙ্গত, রুশো সাধারণ ইচ্ছাকে সার্বভৌম বলে ঘোষণা করলেও তিনি বোদা ও হবসের মতো রাজতন্ত্রকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে প্রচার করেননি। রুশোর সার্বভৌমিকতা জনগণের সার্বভৌমিকতা মাত্র। এইভাবে রুশো সাধারণ ইচ্ছার মাধ্যমে রাষ্ট্রীয় কর্তৃত্ব ও ব্যক্তির স্বাধীনতার মধ্যে সমন্বয় সাধনের করেছেন। সমালোচনায় দেখো, প্রথমত সমালোচকেরা বলেন রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বর বিশেষ উদ্দেশ্যে প্রণোদিত। রুশোর আমলে ফরাসি দেশে বুর্জোয়া রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রস্তুতি চলছিল, জনগণের ইচ্ছা তথা সাধারণ ইচ্ছার আবরণ নিয়ে রুশো প্রকারান্তরে সেই বুর্জোয়া রাষ্ট্র স্থাপনে সহায়তা করেছেন। শুরুতেই রুশো বলেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ ইন চেন। কিন্তু মানুষকে এই শৃঙ্খলা মুক্ত করার কোনো তাগিদ রুশোর মধ্যে দেখা যায় না, বরং সাধারণ ইচ্ছার নামে সার্বভৌমিকতার বেদিমূলে ব্যক্তির স্বাধীনতাকে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করেছেন। রুশোর তত্ত্বে জনগণের কথা বলা হয়েছে এই কারণে যে তৎকালীন ফরাসি ব্যবস্থায় সাধারণ মানুষের কথা না বলে এবং তাদের সহযোগিতা ব্যতীত বুর্জোয়াদের ক্ষমতায় আসীন হওয়া সম্ভব ছিল না। এই জন্যই অধ্যাপক অমল মুখোপাধ্যায় রুশোকে পশ্চিমের রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে এক ওস্তাদ রণকৌশলী বলে অভিহিত করেছেন। দ্বিতীয়ত, লাস্কি, হফহাউস, ম্যাকাইভার, হর্নস প্রমুখ চিন্তাবিদ মনে করেন যে রুশো তার সাধারণ ইচ্ছা ধারণার মাধ্যমে সার্বভৌমিকতা ও ব্যক্তি স্বাধীনতার মধ্যে সমন্বয় সাধনের যে চেষ্টা করেছেন তাতে তিনি ব্যর্থ হয়েছেন। রুশোর সার্বভৌম সাধারণ ইচ্ছা বাস্তবে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা ছাড়া আর কিছুই নয়। সংখ্যালঘিষ্ঠ মানুষ সংখ্যাগরিষ্ঠের বিচারাচরণ করলে তাদের সংখ্যাগরিষ্ঠের সমষ্টিগত ইচ্ছাকে মান্য করতে বাধ্য করা হবে বলে ঘোষণা করে রুশো কার্যত সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারিতাকেই সমর্থন করেছেন এবং সংখ্যালঘিষ্ঠের স্বাধীনতাকে অস্বীকার করেছেন। তৃতীয়ত, সাধারণ ইচ্ছা কখনোই ভুল করতে পারে না এবং কখনোই সংকীর্ণ স্বার্থে পরিচালিত হতে পারে না। তাই তার প্রতি নিরবচ্ছিন্ন আনুগত্য প্রদর্শন আবশ্যক। এই কথা বলায় রুশোর সাধারণ ইচ্ছা হবস বর্ণিত স্বৈরাচারী রাজার মতোই অসীম ক্ষমতার অধিকারী হয়ে উঠেছে। এই কারণেই বাথামস বলেছেন, দেখো, দি phrase forced to be free opens the floodgates of absolutism. বার্ট্রান্ড রাসেল বলেছেন, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি মৌখিক সমর্থন থাকলেও রুশোর তত্ত্বের প্রবণতা সর্বত্র রাষ্ট্র বলেছেন টু ট্যালিটেরিয়ান স্টেট, অর্থাৎ প্রতিষ্ঠার দিকে। চতুর্থত, দেখো, রুশোর মতে চুক্তির পর সার্বভৌম এবং তার প্রজা সর্ববর্গ সহ যে সভ্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছে তা নিখুঁত এক যুক্তিশাসিত ব্যবস্থা, যেখানে শাসক ও শাসিত কেউই নিজ এবং স্বার্থপর নয়, সকলেই মহানুভব একজন দেবদূতের মতো। কি অসম্ভব বৈপরীত্য যে রোমান্টিক বিদ্রোহী রুশো একসময় তীব্র চিৎকারে সভ্যতার সুফলসমূহ অস্বীকার করেছেন,
এখন তিনি সভ্য জীবনের সৌন্দর্য মেনে নিচ্ছেন। পরিশেষে দেখো, পরিশেষে উপসংহার, উপরোক্ত ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও একথা অস্বীকার করা যায় না যে রুশোর রাজনৈতিক চিন্তাভাবনা রাষ্ট্রচিন্তার জগতে এক অন্যান্য সাধারণ সংযোজন। রুশো যে প্রকৃতির রাজ্যের সরলতা ও সমতায় বিশ্বাসী ছিলেন, সেই প্রকৃতির রাজ্যের নেতিবাচক স্বাধীনতা ও সমতাকে তিনি রাজনৈতিক সমাজে ফিরিয়ে আনতে চাননি। রুশো চেয়েছেন ইতিবাচক স্বাধীনতা, যেখানে স্বাধীনতা ব্যক্তির খেলাল খুশি নয়। স্বাধীনতা হলো নিয়ন্ত্রিত স্বাধীনতা, যেখানে স্বাধীনতা বলতে শুধু প্রাকৃতিক স্বাধীনতাই নয়, পৌর ও রাজনৈতিক স্বাধীনতা অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা এবং শাসন কার্যে অংশগ্রহণের স্বাধীনতাও থাকবে। ফরাসি বিপ্লব তথা পরবর্তীকালের অনেক আন্দোলন ও বিপ্লবে রুশোর মতবাদ ও শোষণ মুক্তির পথ নির্দেশ করেছে। ব্যক্তিগত স্বার্থের ক্ষুদ্র সীমা থেকে স্বার্থপর ইচ্ছার পঙ্কিলতা থেকে মুক্ত হওয়াকে রুশো স্বাধীনতা বলেছেন। সুতরাং সর্বাত্মক রাষ্ট্র সম্পর্কে আমাদের যে ইতর ধারণা আছে, রুশোকে তার প্রবক্তা বলে অভিযুক্ত করা ঠিক না। মানুষের রাজনৈতিক যাত্রাপথে রুশোর আদর্শ ধ্রুবতারার মতো পথ নির্দেশক হয়ে থাকবে। সমাপ্ত।